এখনো আসবেন মনে হয়। আচ্ছা আচ্ছা, আজকে তো আমরা খুব ইম্পর্টেন্ট ফেজে আসছি, মানে খুবই জনপ্রিয় ধারা। তো এই জন্য আপনাদের পার্টিসিপেশন আশা করছি যে আপনারা কিভাবে এটা রিয়্যাক্ট করবেন আমি ঠিক জানি না। তো আমরা জনপ্রিয় সব বয়ানের দিকে এগিয়ে যাচ্ছি। তো আজকে যেটা হবে, 47-এ যে দেশভাগটা হলো, মানে ব্রিটিশরা চলে গেল, তারপরে পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হলো, ভারত এবং পাকিস্তান দুইটা রাষ্ট্র হলো। দুইটা প্রভিন্স ভাগ হয়েছিল, একটা হচ্ছে পাঞ্জাব আর একটা হচ্ছে বাংলা। তো বাংলার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান হলো। তো আমাদের এই বিভক্তির সময় থেকেই বিষয়গুলো বলতে হবে যে আমরা যেহেতু যে কোর্সটা পড়ছি, যে বাংলাদেশের অভ্যুদয় কেন হলো, কিভাবে হলো, সেটার জন্য 47-এর আগে আমরা মোটামুটি ডিটেল পড়ার চেষ্টা করছি, যদিও এত ডিটেল না পড়লেও আমরা পারতাম। তো এই জন্য বলা হয়েছে যে ধরনের প্রচলিত বয়ান আমাদের পড়ানো হয়েছে, এই বয়ানগুলো হচ্ছে ভ্রান্ত, প্রায় ক্ষেত্রেই ভ্রান্ত। তো এই প্রচলিত বয়ানগুলোর বাইরে আমরা নতুন বয়ানের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা, যে এমন না যে আমরা একটা কোর্সের মধ্যে সব বিষয়গুলো আনতে পারবো। যে কোনো একটা বিষয় নিয়েই আপনার অনেকগুলো আলোচনা পর্ব হতে পারে, সে সময় আমাদের নাই, সেটা বাস্তবসম্মত না। এই জন্য আমরা যথাসম্ভব দ্রুত একটা আইডিয়া ডেভেলপ করার চেষ্টা করব। তো বাংলাদেশ রাষ্ট্র কেন হলো, এটা আপনারা কেউ যদি বলেন যে জনপ্রিয় বয়ানগুলো কি কি, একটা দুইটা বলতে পারলেই হবে, যে বাংলাদেশ কেন হলো, কেন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হলো 71-এ। কেউ কি বলতে পারবেন? এটা জাস্ট আলোচনা, ভুল হলেও অসুবিধা নাই। আমি তো বলছি যে এই প্রচলিত বয়ানগুলো স্যার একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বলবো। হ্যাঁ বলেন, আলভি বলেন। স্যার আমি একটু বলি। আমার মতে মনে হয় যে শুধুমাত্র ভৌগোলিক অবস্থানের কারণেই মানে একটি বাংলাদেশ নামে একটি আলাদা দেশ হয়েছে। আচ্ছা, কে কারণ বলছেন? কাশ্মীরের মতো যদি পাকিস্তান, আমি শফিক বলছি স্যার। ও শফিক, আচ্ছা আচ্ছা, শফিক স্যার আমি বলছেন, বলছি আচ্ছা। যে যদি পশ্চিম পাকিস্তানের সাথে যেরকম কাশ্মীর আছে, ওইরকম কাশ্মীরের মতো যদি পূর্ব বাংলা যদি এই পাকিস্তানের সাথে থাকতো, পশ্চিম পাকিস্তানের সাথে থাকতো, তাহলে বাংলাদেশ হয়তো মানে আলাদা একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতো না। গুড, একটা নতুন তত্ত্ব আমরা শুনছি। নতুন তত্ত্ব না, এটাও ইয়ে আছে, যেটা অবাস্তব ভৌগোলিক অবয়ব নিয়ে পাকিস্তান হয়েছিল। আর কারোর কোনো বক্তব্য? শফিকের বক্তব্য শেষ? স্যার 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 হ্যাঁ, বাংলাদেশ স্যার বাংলাদেশ হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে ব্রিটিশ শাসকদের ডিভাইড এন্ড রুল পলিসির কারণে 1905-এর যে প্রথম বঙ্গভঙ্গ, এটা বাংলাদেশ তৈরির একটা প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে যখন ব্রিটিশরা চলে যায় 47 পরেও, বাংলা ভাগ হওয়ার পরেও, বাংলাদেশ 1971-এ বাংলাদেশ হওয়ার পিছনেও আন্তর্জাতিক কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্র ছিল, যেমন ভারতের ষড়যন্ত্র অন্যতম বলে এটা আমি মনে করি স্যার। আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, আচ্ছা। কে বললেন এই কথাগুলো? আমি বুঝতে পারিনি, নাম দেখতে পারিনি। কি নাম? স্যার এনাম, সোশিয়োলজি ডিপার্টমেন্ট। স্যার আর কোনো বক্তব্য? জি বলেন। পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতারা স্যার বাংলার মানুষের মূল মানে বাংলা মানুষের
আকাঙ্ক্ষা এরা বুঝতে পারে না এবং বোঝার চেষ্টা করে নাই, এবং এই জন্যই শেষ পর্যন্ত বাংলা ভাগ হয়েছে, মানে বাংলাদেশ সব। আমাদের আকাঙ্ক্ষা বুঝতে পারে নাই। আচ্ছা, ইশরাত বললেন না? হ্যাঁ, আর কারোর কোনো মন্তব্য? স্যার আমাদের কাছে যেটা হ্যাঁ স্যার, ফাতিমা বলছিলাম। ফাতিমা বলেন। স্যার আমাদের মনে হয় যেটা যে ভাষাগত এবং সাংস্কৃতিক যে বিষয়টা ছিল, এটা নিয়ে মনে হয় প্রথমত আর কি মূল কারণটা ছিল। এরপর রাজনৈতিক ব্যাপারটাও ছিল, অর্থনৈতিক বৈষম্য, তারপর আঞ্চলিক যে বৈষম্যগুলো ছিল স্যার, এটা এই 4-5টা কারণ মূল হতে পারে স্যার। ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক আর আঞ্চলিক, এক্ষেত্রে বৈষম্য রাজনৈতিক। হয়েছিল। জি জি স্যার। ঠিক আছে। আর আর কিছু না, এটাই ঠিক আছে। আলভি কিছু বলছেন নাকি? স্যার স্যার আমার কাছে আমি ভুল হইতে পারি, প্রথমেই বলে নিই স্যার। ভুল প্রথমত করেন হলো জি হবে স্যার। কেন? ভুল স্যার আমার কাছে মনে হয় যে যে আশা আকাঙ্ক্ষার মাধ্যমে আসলে মুসলমানের সংখ্যাগরিষ্ঠতা বা যেভাবেই হোক হিন্দু ভদ্রলোক শ্রেণীর একটা ষড়যন্ত্রের কারণে ব্রিটিশরা যখন 47 সালে ভাগ হলো, এরপর যখন বাংলাদেশ আসলে পাকিস্তান থেকে ভাগ হওয়ার কারণ হচ্ছে পাকিস্তানি শাসকরা সেই একই ভুল আমার কাছে মনে হয়েছে যে কিছুটা কন্ট্রিবিউট করেছে, যে আসলে এই অঞ্চলের মানুষের মানে যে চাওয়া আশা আকাঙ্ক্ষা বা তাদের সাথে ইংলিশে যেটাকে বলে সিনক্রোনাইজ বা তাদের সাথে মার্জ হওয়ার মতন, হ্যাঁ, সেই জিনিসটা চাপিয়ে দেওয়ার যে জিনিসটা, যে এই অঞ্চলের মানুষরা যে সবসময় নিপীড়িত ছিল, সেই নিপীড়নটা আবার মানে পশ্চিম পাকিস্তানের শাসকগণ তাদের মতো করে একটা জিনিস চাপিয়ে দিয়ে যাচ্ছে বা তাদের মতামতটা একদম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা আসলে এই দেশের মানুষ নিতে পারে নাই আর কি, মানে সহ্য করে নাই বা তারা এটার প্রতিবাদ করতে চেয়েছে আর কি, মানে এটাকে মেনে নিতে পারে নাই আর কি। ভাষা আন্দোলন থেকে যদি শুরু করি, প্লাস ওখান থেকেই আর কি, মানে আর্থ সামাজিক দিক দিয়ে যেটা ফাতেমা আপু বললো, তো সবকিছু মিলিয়েই আর কি এটা আসলে বিভাগের অন্যতম কয়েকটি কারণ আর কি, প্রধান। সবার মতামত আমি কিছুটা বুঝেছি। অনেস্টলি আপনার মতামতটা আমি বুঝি নাই। এক লাইনে বুঝান, একটা লাইন বলেন, মানে ক্লিয়ারলি একটা লাইন। নিপীড়িত করার যে মন মানসিকতা পশ্চিম পাকিস্তান দেখিয়েছে পূর্ব পাকিস্তানের জনগণের উপর, ওইটা মেইন কারণ আমার কাছে মনে হয়েছে। নিপীড়ন, এটাকে বৈষম্য বলা যেতে পারে। নিপীড়ন, বৈষম্য, আচ্ছা যাই হোক, যেটা বলেন অসুবিধা নাই, এটা তো মতামত বলতেই পারেন। আচ্ছা, আর কারোর কোনো মতামত? সৈকত আছে নাকি? স্যার আমি সৈকত, যেটা মনে করি স্যার, স্যার মোটা দাগে যদি আমরা এই ভাগের কারণটা বলি, এক কথায় যদি আসে, সেটার একটাই ওয়ার্ড আসে, সেটা হচ্ছে বৈষম্য। সেটা শিক্ষাক্ষেত্রে বৈষম্য, নিরাপত্তার বৈষম্য, চাকরি বৈষম্য, ভাষাগত বৈষম্য, নীতি, সংস্কৃতি, প্রতিটা ক্ষেত্রে বৈষম্য। এটা আমি মনে করি একটা সবচেয়ে বড় ফ্যাক্ট। প্রতিটা কারণের সাথে স্যার তুলনা করলে এই এই দিকটা চলে আসে, প্রতিটা কারণের সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্যার বুঝতে পারছি। হ্যাঁ বলুন আপনার স্যার মতামত। স্বৈর শাসন স্যার ছিল একরকম আমাদের বাংলাতে। এই স্বৈর শাসনের বিরুদ্ধেও স্যার একটা পয়েন্ট কি লেখা যায় স্যার? স্যার মানে আমি যে আর যার মতন আসছে, ব্রিটিশ আসছে, মানে সে বাংলা ভাগ করেও করে নাই স্যার। মানে 1905 সালে 10 সালে এসে যেটা রদ করলো 9 সালের দিকে। আবার স্যার যখন আবার মানে পাক ভারত আলাদা হলো, পাকিস্তানেরও কিন্তু স্যার এদের উপরে, বাঙালির উপরে কিন্তু একটা স্বৈরতন্ত্র আবার সৃষ্টি করেছিল স্যার। তারা এই স্বৈরতন্ত্রের মাধ্যমে কিন্তু স্যার এদের যত রকমের বৈষম্য, তাদের যত রকমের মানে ভেদাভেদ, এসব কিন্তু স্যার সৃষ্টির মূল কারণ কিন্তু স্যার আমার মনে হয় পাকিস্তানের যে স্বৈরতন্ত্রটা, এটাই বড়।
ঠিক আছে মার্জিয়া, থ্যাংক ইউ। আর একজন দেখতে পাচ্ছি মোহাম্মদ স্যার উজ্জ্বল। আমি একটু স্যার আমি আরেকটু যোগ করতে চাই। হ্যাঁ বলুন, কে যোগ করতে চাচ্ছিলেন বলুন। স্যার আমি বলতেছি, আমি ওমর বলতে স্যার, ওমর বলতেছি হিস্ট্রি। ওমর আমি একটু পরে শুনছি, আর একজন যোগ করতে চেয়েছেন, ওইটা শুনি। হ্যাঁ, কে স্যার আমি বলছিলেন? স্যার আমি ইশরাত। বলছিলাম, হ্যাঁ বলেন। স্যার আমি বলতে চাচ্ছি যে আসলে পশ্চিমের নেতারা তারা রাজনৈতিকভাবে দূরদর্শী ছিল না, তারা অনেকটা মাথা মোটা টাইপের ছিল। যে তারা কখনো মানে তারা বুঝতেই পারে নাই যে মানে পূর্ব বাংলা ভাগ হয়ে যাচ্ছে, তারা এইটা তারা বুঝতেই পারে নাই। তারা শোষণ টোষণ ছিল এরকম তারা ব্যাপারটা এমন। কারণ দেখা যায় স্যার বাংলাদেশে মানে অনেক কিছু স্কুল টাইপের আছে বা বিশ্ববিদ্যালয়, তার বেশিরভাগ তারাই করছে। ওই সমস্যা ছিল না, কিন্তু সমস্যাটা বড় আকারে ছিল। তারা তার রাজনৈতিক দূরদর্শী ছিল না, মানে বুঝতেই পারে নাই বাংলাদেশের মানুষের পরিস্থিতিটা বুঝতে পারে না। এবং এই কারণে স্যার মানে তারা আমাকে আচ্ছা, এবার উমর বলেন, উমর কি বলছিলেন? জি স্যার, আমি বলতে চাইছিলাম স্যার যে যে ইসলাম এবং বৃহত্তর মুসলিম জাতীয়বাদকে মানে ভিত্তি করে পাকিস্তান হয়েছিল, সেই সেই জাতীয়তাবাদ আদর্শ পাকিস্তানের পরবর্তী শাসক, জিন্নার পরে পরবর্তী যারা শাসক ছিল, বিশেষ করে আইয়ুব খান, ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো এবং শেখ মুজিব, তারা সেই আদর্শ থেকে অনেক দূরে ছিল। এবং সেই আদর্শ তারা বিশ্বাস না করার কারণে তাদের কর্মপরিণতির ফলে বাংলাদেশের জন্ম হয়েছে এবং পাকিস্তানটা ভেঙে গেছে। ফাইন, থ্যাংক ইউ। এবার আর কেউ আছেন? কেউ কোনো স্যার মতামত আমি দিয়ে আরেকটা কারণ যোগ করতে চাই স্যার। কে? শফিক আলভি? স্যার, শফিক বলছিলাম। আচ্ছা স্যার বলেন। স্যার বাংলার প্রাচীন দক্ষিণ এশিয়ার ইতিহাস পড়ে যেরকম বাংলার প্রাচীনকাল থেকে জানা যায় যে বাংলা সবসময় একটা বিদ্রোহী মনোভাব ছিল। এই বিদ্রোহী মনোভাব থেকেই বাংলার যে একটা স্বতন্ত্র একটা মানে স্বাধীন চেতা মনোভাব, এখান থেকে হয়তো বাংলাদেশ সৃষ্টি হয়েছে। কে বললেন কথাটা? শফিক, শফিক বলছি স্যার। শফিক, শফিক। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারি নাই। শফিক, আচ্ছা, গুড। শফিক, আপনি প্রথমে ভৌগোলিক তত্ত্ব, ডিভাইড অ্যান্ড রুল, এইগুলো আপনি বলছেন না? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম এবার স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। স্যার আমি একটু পরে জয়েন করছি স্যার, সরি আমি একটু বাইরে ছিলাম স্যার। প্রশ্নটা কি ছিল স্যার, আমাকে একটু বলতে পারি? এটা হচ্ছে, আমরা জনপ্রিয়ভাবে বলি যে বাংলাদেশ রাষ্ট্র কেন হয়েছে, এটাই। সেটা আমার একটু শোনার ইচ্ছে, যে আপনাদের চিন্তা ভাবনাটা কি। স্যার নেটওয়ার্ক একটু সমস্যা। বাংলাদেশ রাষ্ট্রটা স্যার কেন সৃষ্টি হয়েছে স্যার, এরকম প্রশ্ন স্যার? একটা জনপ্রিয়ভাবে আমরা যা যা জানি, নর্মাল সেন্সে আমরা তো এখন বুঝছি। বলেন, আপনার মতামতটা বলেন। স্যার আমার কথা শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার? শোনাচ্ছি, আপনি বলেন। আচ্ছা স্যার, বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির কারণ স্যার আসলে অনেকগুলো কারণ আছে স্যার। বৈষম্যের ব্যাপার আছে, কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা সংকটটা বা সমস্যাটা ছিল স্যার, আমি মনে করি যে স্যার এখানে ভৌগোলিক বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ যখন স্যার 47-এ পাকিস্তান সৃষ্টি হয়, তখন একাধিক রাষ্ট্র সৃষ্টির একটা পাকিস্তান প্রস্তাবে ছিল বলা হয়। তো আমি মনে করি যে এই অঞ্চলের জন্য বাংলা যদি একটা রাষ্ট্র আলাদা মানে অবিভক্ত বাংলা থাকতো ভালো হতো, কিন্তু যেভাবে মানে একটা সমাধান না করে হুটহাট পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি করা হলো স্যার। আমি একটু বলি, সবার অবগতির জন্য জানাচ্ছি, হিস্ট্রি কি হতে পারতো, এটা হিস্ট্রি বিষয় না। যা হয়েছে তার ব্যাখ্যা দাঁড় করানোটা হচ্ছে হিস্ট্রি। কি হতে পারতো, এটা অলরেডি ডান কেস। হ্যাঁ, 47-এ দেশ ভাগ না হলে কি হতো, দেশ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সুতরাং আমরা শুধু ওই পয়েন্টে থাকি, বাংলাদেশের যে জন্ম হলো কেন হলো, এই ক্ষেত্রে মতামত দেন। আপনি বৈষম্য বলেছেন,
ভৌগোলিক আপনার বিচ্ছিন্নতা আছে, হ্যাঁ, আর কি আছে সেটা যদি ভৌগোলিক যে দূরত্ব ছিল স্যার, ভৌগোলিক দূরত্বটা সবচেয়ে ইয়ে ছিল। কারণ স্যার আমি একটা কথা সম্ভবত পড়ছিলাম স্যার, ভাসানী 1956 সালে টাঙ্গাইলে একটা ভাষণে বলছিলেন যে পূর্ব পাকিস্তানের যে ভৌগোলিক দূরত্ব এটা একসময় এমনিতেই স্বাধীন হয়ে যাবে, কারণ ভৌগোলিক দূরত্বের একটা বড় একটা সমস্যা আছে। আর আমরা যে প্রাদেশিক স্বায়ত্তশাসনের জন্য আমাদের এই যে 48 থেকে 47 থেকে আমাদের 69 পর্যন্ত যে আন্দোলন ছিল, সেটা স্বাধীন বাংলাদেশের আন্দোলন ছিল না, সেটা ছিল স্বায়ত্তশাসন এবং বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, যেটা শেষ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি একটি চূড়ান্ত রূপ লাভ করছে স্যার নানা কারণে। তো আমি ভৌগোলিক দূরত্ব এবং বৈষম্য দুটাকে প্রধান মনে করি স্যার। স্যার আমি কিছু বলতে চাই। আচ্ছা, কে বলুন? স্যার অভিজিৎ, সোসিওলজি। অভিজিৎ বলেন। জি স্যার, মানে অনেকগুলো কারণ ছিল, কিন্তু তার মধ্যে মেইন কারণ ছিল হচ্ছে ভাষা আন্দোলন স্যার। ভাষার জন্য আর কি বাংলাদেশের যে স্বাধীন রাষ্ট্র তৈরি হয় আর কি, আমার কাছে স্যার এটাই মনে হয়। ভাষার জন্য, গুড, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা সব মতামতই গ্রহণ করব, আলোচনা করব। আর কেউ কিছু আছেন, আর কোনো মতামত? আর কেউ কিছু বলবেন না? তানজিনা আছেন, হানিফ আছেন, তারপরে হুমায়রা বিনতে, যাই হোক, ইলিয়াস হোসেন আছেন, আপনারা কেউ কিছু বলবেন না? স্যার আমি একটু বলবো স্যার। ইলিয়াস বলেন। জি স্যার, স্যার আমরা তো অনেক কারণে শুনলাম, এগুলো তো স্যার প্রচলিত কারণ, যে বৈষম্য, ভাষার ব্যাপারটা, কিন্তু স্যার এরকম একটা ব্যাপার আমরা প্রায় শুনি স্যার, এটা এরকম কিনা যে স্যার ইন্ডিয়ার এখানে কোনো একটা ইন্ধন আছে কিনা, বা ইন্ডিয়া সবসময় চাইতো কিনা যে পাকিস্তানকে দুর্বল করার জন্য যদি আলাদা একটা রাষ্ট্র সৃষ্টি করা যায়, এই যে পলিটিক্যালি এরকম ইন্ডিয়ার কোনো মানে স্যার একটা অভিপ্রায় ছিল কিনা, যেটা হয়তো আরো এই স্বাধীনতাকে বা বাংলাদেশ সৃষ্টির পিছনে একটা ভূমিকা হিসেবে কাজ করছে স্যার, মানে রাজনৈতিক ভাবে বা পাকিস্তানকে দুর্বল করার জন্য ইন্ডিয়ার কোনো এখানে ষড়যন্ত্র বা বলি কূটনীতি বলি এরকম কোনো অভিপ্রায় আমি ছিল কিনা? পেয়ে গেছি, পয়েন্ট আছে, আপনি অ্যাড করলেন, জাস্ট এই দিকটা হয় নাই। আর কেউ আছেন? হানিফ কিছু বলবেন? হুমায়রা আছেন, আপনারা কেউ কিছু বলবেন যে বলা হয়নি এরকম কোনো পয়েন্ট কারোর মাথায় থাকলে সেটা শেয়ার করতে পারেন। স্যার আমি একটু বলবো স্যার। বিল্লাল বলুন। জি স্যার। হ্যাঁ স্যার আমরা যে এখানে যে ভাষার কথাটা বলছে স্যার, তো ভাষার জন্য কিন্তু কেউ প্রাণ দেয় না স্যার, একমাত্র বাংলাদেশে 1952 ভাষা আন্দোলনে স্যার ভাষার জন্য প্রাণ দিছে। তো বাংলাদেশ স্বাধীনতার পিছনে ওখান থেকে মূল বীজ হতে পারে। আর পাকিস্তান সরকার বলছিল একমাত্র উর্দু হবে, মানে তাদের পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এটা একটা অন্যতম কারণ। আর দ্বিতীয় স্যার, পাকিস্তান অনেক বাংলাদেশকে, পূর্ব পাকিস্তানকে অনেক শোষণ করছে স্যার, এগুলো একটা কারণ। আর ভারত স্যার এই সুযোগ থেকে স্যার কাজে লাগেছে স্যার, যার কারণে স্যার পাকিস্তান যখন 71-এর মুক্তিযুদ্ধের পরে যখন ক্ষমতা হস্তান্তর করে, ভারতের সেনা অফিসারের কাছে হস্তান্তর করছে স্যার, বাংলাদেশের জেনারেল AGM উসমানীর কাছে স্যার ক্ষমতা হস্তান্তর করে নাই স্যার। এটা আমি মনে করি স্যার এই কারণে। আচ্ছা, গুড, আমি শুধু ওই সবগুলো পয়েন্টের ব্যাপারেই আলোচনা হবে, আমি জাস্ট জানতে চাচ্ছিলাম। আচ্ছা, কে কে হাত তুলেছেন বলেন প্লিজ? জিহাদ নাকি জিয়াদ? আসসালামু আলাইকুম স্যার, জিয়াদ বলছিলাম পলিটিক্যাল সায়েন্স থেকে। যেহেতু সরাসরি ক্লাস হলে এটা খুব প্রাণবন্ত হতো, যাই হোক, সুযোগ নাই, যা আছে আমরা তাই বলি। বলেন জিয়াদ, বলেন। স্যার বাংলা ভাগ হওয়ার জন্য বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যেও আমার কাছে মনে হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেটা হচ্ছে বিশেষ করে ভারত, পূর্ব বাংলা এবং যে পাকিস্তান যদি একসাথে থাকে, এটা একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়, শক্তিশালী। তো এইটার ক্ষমতা খর্ব করার জন্য ভারত সবসময়ই চাচ্ছিল যেন এটা ভাগ হয়ে যায়, তাহলে তারা আমাদের এইটাকে এই ল্যান্ডকে তারা তাদের আধিপত্যবাদ ব্যবহার করে নিজেরা সুবিধা নিতে পারবে, প্লাস পাকিস্তান কিছুটা দুর্বল হবে। এটাও একটা কারণ ছিল স্যার।
গুড, আমি পেয়ে গেছি। ভারত পয়েন্ট কয়েকজন বলছেন। আর কেউ কিছু বলবেন? কারোর কাছে আর কোনো পয়েন্ট আছে কিনা যে বলা হয়নি এরকম, যেগুলো যুক্ত হয়েছে? আমি শুরু করি। প্রথমে ভাষার বিষয়টা, আপনারা যেগুলো বলছেন এগুলো সব আলোচনায় আসবে। এই জন্য বলছি যে আমরা নতুন নতুন মতামত, নতুন নতুন বয়ানের ব্যাপারে কথা বলি। আমি বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ৩-৪টা বই কালেক্ট করেছি, বাজারে প্রচলিত। তারা সব নামকরা পণ্ডিত হিসেবে সুপরিচিত। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেগুলো পড়ানো হয়েছে বিগত ১০-১৫ বছর। ধুমসে বাণিজ্য করা হয়েছে এগুলো, হাজার হাজার লাখ লাখ কপি বিক্রি করে। অবিশ্বাস্য হলেও সত্য, এগুলো হচ্ছে একেবারে চরম ফালতু বই। মানে মূর্খ লোকদের, আমি যেহেতু ক্লাসরুম, আমি বাজে কথা বলতে চাই না, তো ব্যক্তিগত আলাপচারিতা এগুলো উচ্চারণ করা যায়। প্রচারের অযোগ্য ভাষায় এদের অ্যাটাক করা উচিত। একেবারে মূর্খতায় ঘিরে ধরেছে। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যারা লিখেছে, মানে লেখাপড়া জানে বলে মনে হয় না। আজকে আমাদের দেশের এই যে অবস্থা, এর জন্য এই মূর্খতা দায়ী। হ্যাঁ, এই মূর্খতা কিন্তু ইন্ডিয়ানদের মধ্যে নাই, মূর্খতা আছে আমাদের এই বাংলাদেশিদের মধ্যে। এবং ঢাকাতে, ঢাকা কেন্দ্রিক সো কল্ড কিছু বুদ্ধিজীবী আছেন যারা বিবৃতিজীবী, যারা লেখাপড়া আসলেই জানেন না, পড়াশোনাও জানেন না। এরা বইপত্র লিখে আমাদের বাংলাদেশের অভ্যুদয় সংক্রান্ত জ্ঞান দিয়েছে। তো আমি আপনাদের পড়ানোর আগেই, এই কোর্স শুরুর আগেই আমি বেশ কিছু বই কালেক্ট করেছিলাম। যে আসলে কিভাবে তারা এগুলো করেছে। একটা গ্রুপ হচ্ছে ভাষাকে বিশাল গুরুত্ব দেন, ভাষা একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। এর মধ্যে আপনারা ভাষার ব্যাপারে কয়েকজন জোর দিয়েছেন, অভিজিৎ আছেন, তারপরে বিল্লাল আছেন। মানে আপনারা বললেই কি আর না বললেই কি, শুরুই করি আমরা ভাষা আন্দোলন দিয়ে। হ্যাঁ, একজন তো বলেই ফেললেন যে ভাষার জন্য কেউ পৃথিবীতে প্রাণ দেয় না। এগুলো ফালতু কথাবার্তা, মানে এর চাইতে মিথ্যা কথা আর হয় না। আমি বলি, আপনাদের বেশি দূরে যাওয়ার দরকার নেই। ইন্ডিয়াতে 47-এ যখন দেশভাগ হলো, ইন্ডিয়াতে তো অনেকগুলো ভাষা, 1600 কতটা ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অনেকগুলো। তো এখন ইন্ডিয়াতে যেভাবে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হয়েছে, এটা অবিশ্বাস্য ব্যাপার। 1947 সালে ব্রিটিশরা চলে গেল, জওহরলাল নেহরুর মৃত্যু হলো 1964 সালে। জওহরলাল নেহরু তার জীবদ্দশায় ভাষা সমস্যা মোকাবেলা করা বা শেষ করতে পারে নাই। প্রত্যেকটা প্রভিন্সের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হয়েছে, কয়েকশো লোক মারা গেছে। আপনার দাক্ষিণাত্যে সম্ভবত অন্ধ্রে একদিনে 7 জন স্টুডেন্ট গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছে, কয়েকশো স্টুডেন্ট মারা গিয়েছে এই মুভমেন্টে।
আর আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে কয়জন মারা গেছে? আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হচ্ছে, আমি আপনাদেরকে একটা বিষয় বলি, ল্যাঙ্গুয়েজ মুভমেন্টকে খুব বড় করে দেখেন, ল্যাঙ্গুয়েজের ব্যাপারে যদি আমাদের এত ভালোবাসা থাকবে, তাহলে আমাদের বেস্ট ইউনিভার্সিটি, সবচাইতে ওল্ডেস্ট ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে 50-এর দশক 60-এর দশকে বাংলা ভাষা সাহিত্যে পড়ার জন্য তো লোক লাইন দিয়ে, স্টুডেন্টদের লাইন দিয়ে দাঁড়ানোর কথা, যে আমাদের বাংলা ভাষা না শিখলে আমাদের কিছুই হবে না, বাংলা ভাষা শিখতে হবে, নইলে বাঙালিত্ব চলে যাবে। ধর্মের চাইতে বাঙালিত্ব অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনরোলমেন্ট দেখেন, সবচাইতে কাঙ্ক্ষিত সাবজেক্ট কি বাংলা ছিল? পাকিস্তান বলে 50-এর দশক 60-এর দশকে যারা গ্রাজুয়েশন করতে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, অবশ্যই বাংলা 1 নম্বর সাবজেক্ট ছিল না। এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টকে এত বড় করে দেখার কিছু না আসলে। কোনো যুক্তিকে বড় করে দেখব, তার পিছনে যুক্তি থাকে। তো আমি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট নিয়ে আরো বলার চেষ্টা করব পরে। মোহাম্মদ নাকি আপনি একটু মিউট করে রাখেন। হ্যাঁ, তো কি বোঝা যাচ্ছে না এটা কে? আমি বুঝতে পারছি না, আপনার এখান থেকে সাউন্ড আসছে। তো আমি শুরু করি। আসলে ক্লাস শুরুর আগে মানে অনেকটা ডাক্তারের যেরকম সিনড্রোম বুঝতে হয়, আমি আজকে হঠাৎ মনে হলো যে আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো তো অপ্রচলিত কথা। এই কথাগুলো তো আমাদের শোনার জন্য কানকেও রেডি থাকতে হবে। হ্যাঁ, আমাদের কান কি আদৌ রেডি কিনা? আমাদের কান অভ্যস্ত হচ্ছে ভাষা আন্দোলন, ভাষার উপরে এরকম আঘাত হানলো। মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় বক্তৃতা করলেন, তখন ছাত্ররা না না বলল, তারা ঝাঁপিয়ে পড়লো। তারপরে 52 সালে সব রক্তের বন্যা বয়ে গেল, এইসবই তো। এগুলো সব ফালতু কথাবার্তা, এগুলো মূল কথা নয়। আমরা এবার ধীরে ধীরে কথাগুলোতে আসি। আর ভৌগোলিক তত্ত্ব নিয়ে অনেকে বলেছেন, আপনাদের কয়েকটা কথার আমি ভাষা ভাষা জবাব দিচ্ছি। আপনি সিম্পলি মিজোরামের একজন নাগরিকের কথা চিন্তা করেন, আর আমি কাশ্মীরের কথা নাই বললাম। কাশ্মীরের নাগরিকরা এখনো ইন্ডিয়ার প্রতি অ্যাটাচড হয় নাই। আমি মহারাষ্ট্রীয়দের একজনকে বলি, অথবা আপনার মধ্যপ্রদেশ অথবা ইউপির একজনের সঙ্গে কেরালার কোনো সম্পর্ক আছে? কালচারাল, ভাষা এবং রিলিজিয়নের দিক দিয়ে, এমনকি রিজিয়ন, কোনো দিকে তাদের কোনো মিল আছে? কোনো মিল নাই। ভৌগোলিক বিচ্ছিন্নতা এটা অন্যতম উপাদান হতে পারে, কিন্তু এটা প্রধান উপাদান নয়। ভৌগোলিক বিচ্ছিন্নতা জেনেই কিন্তু পাকিস্তানে যোগ দিয়েছিল বাংলাদেশ। এটা আমাদের মেনে নিয়েই, ভৌগোলিক এই বিচ্ছিন্নতাকে মেনে নিয়েই বুঝতে হবে। তবে এক্ষেত্রেও পক্ষে যুক্তি আছে, পাকিস্তানের কাছাকাছি যদি বাংলাদেশ থাকতো, যদি লাগোয়া থাকতো, পূর্ব পাকিস্তান লাগোয়া থাকতো, তাহলে এটা এখনো সন্দেহ হতো, মানে এখনো যথেষ্ট সন্দেহ থাকতো যে এটা স্বাধীন হতো কিনা। কারণ বেলুচিস্তান সেই কবে থেকে ট্রাই করতেছে। কাশ্মীর এখনো, কাশ্মীরকে আপনারা কেউ কাশ্মীরে গেলে দেখবেন যে 10 হাত পর পর আর্মি দাঁড়ায় থাকে, মানে ওটা একটা ক্যান্টনমেন্ট। কাশ্মীর এখনো স্বাধীন হতে পারে নাই। তো ভৌগোলিক বিচ্ছিন্নতা অন্যতম উপাদান, তো প্রধান উপাদান কিনা সে ব্যাপারে আমরা বিতর্ক করতে পারি। তো আর কালচারাল, ইকোনমিক
বৈষম্যের ব্যাপারে আমি কথা বলবো। এটা অবশ্যই আলোচনায় আসবে, বৈষম্য কতটা যৌক্তিক। তারপরে মার্জিয়া বলেছে স্বৈর শাসন, এইগুলো বলে টলে লাভ নাই। শেখ হাসিনার অধীনেও তো দেশ স্বৈরতন্ত্রের মধ্যেই ছিল। তো এই স্বৈরতন্ত্র আসে যায়, মোদির অধীনে ডেমোক্রেটিক ইন্ডিয়া অনেকটা স্বৈরতান্ত্রিক আচরণ করছে। তারপরে পাকিস্তানে তো ডেমোক্রেসি আসেই নাই, কিন্তু পাকিস্তানে বেলুচিস্তান স্বাধীন হতে পারে নাই। তো এরকম অনেকগুলো যুক্তি আছে। আপনাদের থ্যাংক ইউ যে আপনারা অনেস্টলি মতামত দিয়েছেন। তো আমরা যে জার্নিতে ছিলাম সেই জার্নিতে ফেরত যাই। আপনারা একটা হিস্ট্রিক্যাল জার্নির মধ্যে আছেন। হিস্ট্রিক্যাল জার্নি হচ্ছে, আপনারা কল্পনা করেন যে আমরা পূর্ববঙ্গীয় জনগণ, ও আরো অনেকে বলেছেন ভারতের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে বলেছেন। ফাইন, এটা গুড। একটা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চাইবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের যদি দেশপ্রেমিক সরকার থাকে, আমরাও চাইবো যে ইন্ডিয়া ভেঙে যাক, এটা তো আমরা চাইবো। ইন্ডিয়াও চাইবে যে বাংলাদেশ যেন শক্তিশালী না হয়, পাকিস্তান যেন শক্তিশালী না হয়। পাকিস্তানও চাইবে যে ইন্ডিয়ায় অস্থিতিশীলতা থাকুক। প্রত্যেকটা প্রতিবেশী দেশের সাথে কিন্তু এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা, বৈরিতা, প্রতিযোগিতা, সন্দেহবাতিক প্রস্তুতা, কোন একটা ক্রাইসিস হলেই আরেকজনকে দায়ী করা, এগুলো তো থাকবেই। তো এই আপনার শত্রুতার তত্ত্ব দিয়ে প্রতিবেশীকে অভিযুক্ত করবেই, ইন্ডিয়া পাকিস্তানকে ভাঙতে চাইবেই। পাকিস্তানে যদি বজ্রপাতে 5 জন লোক মারা যায়, সেটাকেও প্রথমে সন্দেহ চোখে দেখা যায় ইন্ডিয়ানরা গুলি করেছে কিনা। ঠিক একই ঘটনা ইন্ডিয়ার ক্ষেত্রেও। তাদের তাজ হোটেলে অ্যাটাক হলো, বললো যে পাকিস্তান থেকে জঙ্গি এসে তাজ হোটেলে অ্যাটাক করেছে। তো এরকম পরস্পর দোষারোপের বিষয়গুলো থাকবেই। তো এগুলো প্রধান উপাদান কিনা সেটা আমাদের তর্ক বিতর্কের মাধ্যমে মীমাংসা করতে হবে। তো যেখানে যে হিস্ট্রিক্যাল জার্নিতে ছিলাম, আমরা সেখানে একটু ফেরত যাই যে আচ্ছা, ঠিক বাংলা ভাগের প্রাককালে বা ব্রিটিশরা যাওয়ার প্রাককালে এখানে যে পলিটিক্যাল পার্টিটা ডমিনেট করত, বেঙ্গল মুসলিম লীগের অবস্থাটা আসলে কি ছিল। একটা পলিটিক্যাল সাইড আমরা দেখব, তারপরে সেনাবাহিনীর অবস্থা দেখব, পুঁজির অবস্থা দেখব, তারপরে আমরা পরিস্থিতির দিকে একটু ইনডেপথ দেখব। আপনারা মনোযোগ দিয়ে আশা করি ততক্ষণে শুনবেন।
কারণ এগুলো হচ্ছে আমাদের সমাজের একেবারে অস্তিত্বের ব্যাপার, এগুলো বোঝা দরকার। 46-এ যখন সাধারণ নির্বাচন হলো দেশভাগের ঠিক আগে, 1 মাস আগে, সেই 1 বছর আগে, সেই সাধারণ নির্বাচনে বেঙ্গল মুসলিম লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রাদেশিক সরকার গঠন করলো। তো বেঙ্গল মুসলিম লীগে 2টা গ্রুপ ছিল, একটা গ্রুপ হচ্ছে সরওয়ার্দী গ্রুপ আর একটা গ্রুপ হচ্ছে মাওলানা আকরাম খাঁ গ্রুপ। তো ইলেকশনে সরওয়ার্দী গ্রুপ জয়ী হলো, মানে এর আগেই সরওয়ার্দী গ্রুপ ডমিনেট করছে বেঙ্গল মুসলিম লীগকে। এর সাধারণ সম্পাদক হচ্ছে আবুল হাশিম। আবুল হাশিমের সম্পর্কে আপনারা জানেন, আবুল হাশিম হচ্ছে এখন যে আমাদের দেশের নামকরা বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর তার বাবা। বদরুদ্দিন উমরের বাবা হচ্ছে আবুল হাশিম। তিনি বেঙ্গল মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি হলেন সরওয়ার্দী। তারা এত অ্যাক্টিভ ছিলেন, তারা অ্যাক্টিভ থেকে আরেক গ্রুপ যে খাজা নাজিমুদ্দিন মাওলানা আকরাম খাঁর গ্রুপ, তাদেরকে প্রায় কোণঠাসা করে ফেলছে। মানে সাধারণ মানুষদের সাথে এত যোগাযোগ, এত অ্যাক্টিভ হওয়ার ফলে তারা কোণঠাসা হয়ে গেছে। আরেকটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, এই যে 2 জন সভাপতি সাধারণ সম্পাদক, তারা প্রধানমন্ত্রী নিশ্চিত, তারা হচ্ছে প্রাদেশিক পরিষদের প্রধানমন্ত্রী হবেন সরওয়ার্দী সাহেব। টোটাল পাকিস্তানের মুসলিম লীগ যেটা, সেটার ওয়ার্কিং কমিটিতে কিন্তু এরা নাই। এত জনপ্রিয় 2 জন প্রাদেশিক লিডার সরওয়ার্দী, আবুল হাশিম, কেউই নাই। সেখানে রাখা হলো খাজা নাজিমুদ্দিনকে এবং এম.এ. হাসান ইস্পাহানিকে। এই ক্লাসটা বুঝতে হবে, এই ক্লাসটা হচ্ছে বেঙ্গলের সেই ক্লাস যাদের সম্পর্কে বেঙ্গল মুসলিম লীগ সম্পর্কে আমি যেটা বলেছিলাম, 30 সাল পর্যন্ত রয়েছে নবাব এবং জমিদারদের দল, এলিট ক্লাস, যাদের সাথে সাধারণ লোকজনের সম্পর্ক ছিল না। কিন্তু সরওয়ার্দী এবং আবুল হাশিম, তাদের সাথে কিন্তু পূর্ববঙ্গের লোকদের, তারা খুবই সাংগঠনিক। এমনকি আমাদের যে ড্যাডি অব দি নেশন ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু আবুল হাশিমের শিষ্য ছিলেন। তখন আবুল হাশিম প্রায় পলিটিক্যাল ক্লাস নিতেন, পলিটিক্যাল ক্লাসে শেখ মুজিব প্রায় ঘুমিয়ে যেতেন এবং সকালে হাতের গোছাতে গোছাতে বলতেন, বস বলেন কি করতে হবে। মানে মারামারিতে হেভি ওস্তাদ ছিলেন এই সরওয়ার্দী সাহেব, মানে সরওয়ার্দীর লাঠিয়াল ছিলেন কিন্তু শেখ মুজিব। তিনি আবুল হাশিমের পলিটিক্যাল ক্লাস হতো রাত জেগে কি করতে হবে কর্মীদের, ইনি এই ব্যাপারে দিক নির্দেশনা দিতেন। আর শেখ মুজিব প্রায় ঘুমাই যেতেন, এসব তাত্ত্বিক আলোচনার ধার ধারতেন না। তিনি সকালে উঠে এই শার্টের মানে বোতাম লাগাতে লাগাতে বা গোছাতে গোছাতে বলতেন আবুল হাশিম যে কি করতে হবে এটা কন, এত আলোচনার কিছু নাই। তো এই মুসলিম লীগের মেম্বার, এদের পিছনেই ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান। তো এদের সাথে একটা বাংলার যে মিডল ক্লাস, উঠতি মিডল ক্লাস, তাদের একটা সম্পর্ক ছিল সরওয়ার্দী এবং আবুল হাশিমের মধ্যে। কিন্তু এই উঠতি মিডল ক্লাস, উঠতি শিক্ষিত যুবক শ্রেণী যারা নতুন করে লেখাপড়া করছে, এদের সাথে কিন্তু ওই খাজা নাজিমুদ্দিন এবং এই টাইপের ঢাকার নবাব বা এলিট ক্লাসে তাদের কিন্তু অত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। কিন্তু মুসলিম লীগের যে হায়ারকি, তাদের যে লিডারশিপ, তারা কিন্তু এই সরওয়ার্দী এবং আবুল হাশিমদের স্পেস দিতে রাজি ছিল না। এই জন্য মুসলিম লীগের যে ওয়ার্কিং কমিটি, সেখানে তাদের জায়গা হয়নি। এমনকি 46-এর ইলেকশনের পরে স্বাভাবিকভাবে যিনি সভাপতি, তিনি হবেন প্রধানমন্ত্রী। সেখানে লিয়াকত আলী খান সাহেব বললেন যে ঠিক আছে, আপনারা পার্লামেন্টারি মেম্বারদের একটা মিটিং ডাকেন, মিটিং ডেকে পার্লামেন্টের লিডার কে হবে সেটা ফিক্স করেন। এই তথ্যে তো সব উল্টে পাল্টে গেল। সরওয়ার্দী সাহেব আর পার্লামেন্টারি মেম্বার, এই কাহিনীটা আছে, আপনারা দেখবেন যে আমার জীবন ও বিভাগ পূর্ব রাজনীতি আবুল হাশিমের, এই বইটাতে আপনারা পড়লে পাবেন এই কাহিনীগুলো আছে। এমনকি কামরুদ্দিন আহমেদের যে বইটার কথা বলছিলাম, যে বাঙালি মধ্যবিত্তের রাজনীতি, সেখানে এই সব কথা আছে। এই কথাগুলো জানলে আপনারা বুঝতে পারবেন যে মুসলিম লীগ
পাকিস্তান হাসিলের মতো এত ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটনার পরও কেন তারা আপনার জিরো হয়ে গেল পলিটিক্সে, প্রথম দশকেই কেন মুসলিম লীগের মৃত্যু হলো, এই বিষয়গুলো বুঝতে পারবেন। যাই হোক, লিয়াকত আলী খানের কূট চালে সোহরাওয়ার্দী সাহেব পরাজিত হলেন এবং পার্লামেন্টারি মেম্বার হয়ে গেলেন, পার্লামেন্টারি দলের চেয়ারপারসন হয়ে গেলেন হচ্ছে খাজা নাজিমুদ্দিন। তিনি হলেন এপাশে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। তো এই যে পলিটিক্স, এই পলিটিক্সের ফলে বড় যে ক্ষতিটা হয়ে গেল, সাধারণ লোকজন বুঝলো যে আসলে মুসলিম লীগের মাধ্যমে তাদের আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। তখন সাধারণ লোকরাই মুসলিম লীগের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেল। এটা হলো ফার্স্ট বীতশ্রদ্ধ হওয়া। যে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান মুভমেন্ট হলো, যে মুসলিম লীগের নেতৃত্বে প্রায় ধর্মযুদ্ধের মতো তারা পাকিস্তান হাসিল করলো, সেই বেঙ্গল মুসলিম লীগ স্বাধীনতার পরপরই প্রায় মৃত সংগঠনে পরিণত হচ্ছে। মূল কারণটা হচ্ছে যাদের সাথে জনগণের সংযোগ নাই তাদেরকে মুসলিম লীগের যে হায়ারকি, তারা এটাকে অ্যাবজর্ব করা শুরু করছে, মানে প্রমোট করছে, তাদের বিভিন্ন জায়গায় বসাচ্ছে, যেটা সাধারণ লোকজন প্রথমেই বিচ্ছিন্নতা বোধ, পলিটিক্স থেকে একটা বিচ্ছিন্নতা বোধ তাদের মধ্যে ডেভেলপ করলো। এটা হচ্ছে পলিটিক্যাল একটা সাইড গেল। আচ্ছা, মাওলানা আকরাম খা, তারপরে খাজা নাজিমুদ্দিন, এরা কিন্তু তাদের দক্ষিণপন্থা বজায় রাখলো, তাদের চরম দক্ষিণপন্থা বজায় রাখলো। আবার একটা ইম্পর্টেন্ট তথ্য দেই, সেটা হচ্ছে আপনার লিয়াকত আলী খানের নাম শুনছেন, তারপরে আব্দুর রব নিস্তার, তারও নাম শুনে থাকবেন আপনারা। তারপরে মুসলিম লীগের সভাপতি খোদ চৌধুরী খালিকুজ্জামান, এরা সবাই ইলেকশন করতো পূর্ববঙ্গ থেকে এবং ইলেক্টেড হতো। এর কারণ হচ্ছে প্রত্যেকে কিন্তু হচ্ছে ইন্ডিয়ার মহাজের মুসলিম, তাদের পশ্চিম পাকিস্তানের নির্বাচনী এলাকা নাই, তারা ইন্ডিয়া থেকে প্রত্যাগত, তারা এপার থেকে ইলেকশন করে উর্দু ভাষী, তাদের সাধারণ লোকজনের সাথে কোনো সম্পর্ক নেই, আবার তারা লিডার, মুসলিম লীগের বড় নেতা, ইলেক্টেড হয় ঠিকই, কিন্তু তাদের কোনো ধরনের দায়বদ্ধতা, যেহেতু তারা বাংলা ভাষাভাষী না, যেহেতু তারা পূর্ববঙ্গের লোক না, কোনো ধরনের দায়বদ্ধতা তাদের দেখা যায়। তার মানে মুসলিম লীগের একটা যে ওই যে জমিদার এবং নবাবদের দল, একটা সামন্ততান্ত্রিক ক্যারেক্টার সবসময় ডমিনেট করেছে, যার মাধ্যমে আপনার সাধারণ লোকজন এক ধরনের বিচ্ছিন্নতা বোধে ভোগে যে এই দল তো আমাদের প্রতিনিধিত্ব করে না। এটা হলো বেসিক কেন মুসলিম লীগ স্বাধীনতার পরই মৃত সংগঠনে পরিণত হওয়া শুরু করলো। এটা আরেকটা সিদ্ধান্তে আসা যায়, যেটা বদরুদ্দিন উমর বলছেন, যে রাজনৈতিক ক্ষমতার একটা অসম বন্টন, এটা কিন্তু সমতা কিন্তু রাখতে পারে নাই, এটা হচ্ছে একেবারে একটা অসম বন্টন। এই অসম বন্টনটা পলিটিক্যালি এটা হলো, আরো অনেক ক্ষেত্রে এই অসম বন্টন
ছিল, এগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। যেমন আপনার আমলাতন্ত্র, আপনারা অনেকে বলছেন যে বৈষম্য, তারপরে বৈষম্যের কথা অনেকেই বলছেন। তো আমরা বৈষম্যের কথা বলছি, কিন্তু দেশ ভাগের সময় দুই পাকিস্তানের ব্যালেন্সড আমাদের জানতে হবে। দুইটা উইং এর ভৌগোলিক কৌশলগত অবস্থান গুলো আমাদের জানতে হবে। আমি আশা করি আমি অনেস্টলি বলি যে এই এমার্জেন্সি বাংলাদেশের ক্লাস আমি কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনে পড়ি নাই। আমার কোনো টিচার এইগুলো ক্লাসে পড়ায়নি। আমরা শুধু 47 পর্যন্ত পড়েছি, তারপরে আমি বিশ্ববিদ্যালয়ে কিছু পড়ি নাই। এরপরে পড়েছি হচ্ছে ব্যক্তিগত আগ্রহে, যে বইটা আসে সেই বইটা পড়ছি। তো এখন আপনাদের আমি যে কথাগুলো বলবো, আমি এই কথাগুলো কারোর কাছে কিন্তু শুনি নাই। আমি ব্যক্তিগত আগ্রহেই পড়েছি এবং আমি যে কথাগুলো বলবো কোনোটাই বানোয়ার তথ্য নয়, প্রত্যেকটাই হচ্ছে মানে ভালো ভালো বইতে পড়া তথ্য। এইগুলো একটা তথ্য অন্তত 1 ডজন বইয়ের নাম বলা যাবে, যে বই থেকে আমি তথ্যগুলো কালেক্ট করেছি। একটা হচ্ছে আপনারা কেউ কি শুনেছেন কখনো যে দুই পাকিস্তানের মধ্যে, এটা শুনেছেন দুই পাকিস্তানের মধ্যে জনসংখ্যা ছিল পূর্ব পাকিস্তানে বেশি, 56% জন। এটা বিভিন্ন বক্তৃতায় আমরা শুনেছি, পল্টনি বক্তৃতায়। যে পূর্ব পাকিস্তানের 56% জনগোষ্ঠীর বাস, সিংহভাগ টাকা সব পশ্চিম পাকিস্তান।
উড়ে যেত। আপনারা তো এইসব তথ্য শুনেছেন। এটা সত্য যে 56% জনগোষ্ঠীর বাস। কিন্তু ভৌগোলিকভাবে পাকিস্তানের আয়তন কত আপনারা একটু কেউ কি জানেন? বাংলাদেশের আয়তন কত, পাকিস্তানের আয়তন কত? কেউ বলতে পারবেন? স্যার বাংলাদেশের আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার, কিন্তু পাকিস্তানেরটা আসলে আমরা জানি না, এটা হচ্ছে বাস্তবতা। জি স্যার। এটা না অপরাধ না, আমি অপরাধ হিসেবে বলছি না। তা আমরা যখন বৈষম্য তত্ত্ব আলোচনা করব, আমরা যখন অর্থের যে হিসেবটা আমরা বলি, এগুলো তো আলোচনা আসতে হবে। পাকিস্তানের আয়তন হচ্ছে 3,10,000 বর্গ মাইল, আর আমাদের আয়তন হচ্ছে 55,000 বর্গ মাইল। তার মানে কত গুণ ভৌগোলিক আয়তন বেশি আপনারা একটু চিন্তা করে দেখেন। আচ্ছা, এটা তো গেল 56% জনগোষ্ঠীর বাস পূর্ব পাকিস্তানের, সবই ঠিক আছে। এবার একটু পাকিস্তান সম্পর্কে বলি। প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে পাকিস্তানে, তার ধারের কাছ দিয়ে আমাদের খনিজ সম্পদ নাই, একেবারে খনিজ সম্পদ সমৃদ্ধ দেশ পাকিস্তান। এই তথ্যটা আমরা একেবারেই বলি না। তারপরে ব্রিটিশরা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সেচ ব্যবস্থা পাকিস্তানে করেছিল। সবচাইতে ভালো সেচ ব্যবস্থার ফলে যেটা হয়, ফসল উৎপাদন অনেক বেশি হয়, অনেক ফসল পাকিস্তানে কিন্তু আমাদের থেকে বেশি হয়। পাকিস্তানে আমাদের থেকে অনেক বেশি নগরায়ন ছিল। 47-এ আমরা যখন আমাদের কথা বলছি, তখন ধনী আমলা ধনী কৃষক বা এই শ্রেণীর লোকজন কিন্তু পাকিস্তানে বেশি ছিল, মানে পশ্চিম পাকিস্তানে বেশি ছিল। আমাদের এপাশে পূর্ববঙ্গে প্রথম বিশ্ববিদ্যালয় হলো কত সালে? 1921 সালে। কিন্তু লাহোরে বিশ্ববিদ্যালয় হয়েছে কত সালে আপনারা কি জানেন? লাহোরে বিশ্ববিদ্যালয় হচ্ছে 1880 সালে। 1880 সালে লাহোরে বিশ্ববিদ্যালয় হয়েছে, এবং 1850-এর আগে তাদের অন্তত 1 ডজন ভালো কলেজ ছিল। পাকিস্তান এখন যে এরিয়াতে আছে, আপনার পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এই যে এলাকাগুলো আছে, এই এলাকাতে অন্তত 8 ডজন ভালো মানের কলেজ ছিল।
তারপরে আপনার দেশ স্বাধীন হওয়ার সময় পশ্চিম পাকিস্তানে আইসিএস অফিসার ছিল 95 জন, আর আমাদের পূর্ব পাকিস্তানে আইসিএস অফিসার ছিল অনলি একজন। আমরা তো বলি যে পাট আমরা উৎপাদন করি, সব পাট ওপাশে চলে গেছে। আপনার পূর্ব পাকিস্তানে একটা বিমানবন্দর ছিল না, একটা বন্দরও ছিল না, সমুদ্র বন্দরও ছিল না। কিন্তু করাচিতে বিমানবন্দর এবং সমুদ্র বন্দর দুটোই ছিল। এবার আসেন, এটা তো হচ্ছে এক ধরনের ব্যালেন্স। আমি আগেও বোধহয় ক্লাসে বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে হয়েছে, কিন্তু 1947 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা আইসিএস অফিসার বের হয় নাই। এই পার্থক্যগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। আমরা যখন এই আলোচনা শুরু করব, জার্নিটা 47 থেকে শুরু করব, এগুলো আমাদের আসতে হবে। এবার আমি যারা চলে গেছে তাদের ব্যাপারে কিছু তথ্য বলি। যে একটা হচ্ছে পূর্ববঙ্গ থেকে যে আমাদের এই যে পূর্ববঙ্গ থেকে যে বিপুল সংখ্যক হিন্দু ধর্মীয় জনগোষ্ঠী এখান থেকে মাইগ্রেট করে পশ্চিমবঙ্গে গেল, তার মধ্যে অনলি 4% ছিল কৃষক। এটা আপনারা লিখেও নিতে পারেন, কারণ এটা বই থেকে নেওয়া। অনলি 4% ছিল হচ্ছে কৃষক। 38% মানে 38% ছিল ব্যবসায়ী ও শিল্পপতি। 12% হচ্ছে চিকিৎসক, শিক্ষক এবং অন্যান্য পেশাজীবী। তার মানে একটা বিপুল সংখ্যক ভালো ব্যবসায়ী শ্রেণী, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে গেছে, হিন্দু পেশাজীবী এবং শিক্ষিত শ্রেণী। এই শূন্যতার ফলে কি হলো আমি সেটা পরে আসব, আমি শুধু এই ব্যালেন্সটা বলছি যে আমাদের দুপাশের ব্যালেন্সটা হচ্ছে কিরকম। আমরা তো আমরা আমলাতন্ত্র, পেশাজীবী, এরকম আর্মি অফিসার সম্পর্কেও এরকম আছে যে আপনার পাঞ্জাব রেজিমেন্ট ব্রিটিশ আমলে খুব বিখ্যাত ছিল। পাঞ্জাব রেজিমেন্টে অধিকাংশই আসতো হচ্ছে পাঞ্জাব থেকে। সেই পাঞ্জাব যে ভাগ হলো, পাকিস্তানে একটা অংশ, ইন্ডিয়ায় একটা অংশ। আপনারা প্রায় পাবলিক ওপিনিয়ন বা পাবলিক স্মৃতিচারণায় অনেক তথ্য জানতে পারবেন। দেখবেন যে 71-এর স্মৃতিচারণায় অনেকে বলে যে পাঞ্জাবি সৈন্যরা এরকম ছিল, পাঞ্জাবিরা এরকম ছিল, পাঞ্জাবিরা উঁচু লম্বা, এই সেই। পাকিস্তানি সৈন্য বলতো না, সাধারণ লোকজন। আমি যেটা শুনেছি, আমি নিজে শুনেছি, গ্রামের লোকজন বলে পাঞ্জাবিরা আসছিল, ওই বাড়ি পোড়াই দিছিল, পাঞ্জাবি সৈন্যরা এখানে আসছিল, এই করে গেছে। তার মানে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীতে পাঞ্জাবিদের দাপট ছিল, এটা নিঃসন্দেহে। যে অধিকাংশ অফিসার হচ্ছে পাঞ্জাবি, কিন্তু পশ্চিম পাকিস্তানে তো একটা প্রভিন্স না, একটা এরিয়া না, শুধু পাঞ্জাব না, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আছে, হ্যাঁ। তো সব জায়গা নিয়েই হচ্ছে পশ্চিম পাকিস্তান। অন্যদের কথা কিন্তু শোনা যায় না, বলবে যে পাঞ্জাবি। তো এখন পেশাজীবীদের ক্ষেত্রে, এই যে আমলাতন্ত্রের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে 95 জন আইসিএস অফিসার ওপাশে পেয়েছে, ঠিক আর্মি অফিসার 100 কতজন এরকম যে ব্রিটিশ আর্মিতে অফিসার পদে চাকরি করেছে। আমি এক্সাক্ট সংখ্যাটা আমি লিখতে ভুলে গেছি, সেটা 100-র উপরে কমিশনড অফিসার। পূর্ব পাকিস্তানে কতজন? নাই। এখন দেশ স্বাধীন হওয়ার পরে একটা নতুন রাষ্ট্রে এই শূন্যতাগুলো কাদের দিয়ে পূরণ হবে?
আপনি রাস্তা থেকে একজন আইসিএস অফিসার বানাই দিতে পারবেন না, একজন অফিসারকে ধরে এনে তারা সেক্রেটারি বানাই দিতে পারবেন না। পারবেন? একজন আপনার সেকেন্ড লেফটেন্যান্ট অফিসারের রিক্রুটমেন্ট দিয়েই তাকে আপনি কর্নেল বানাই দিতে পারবেন না, ব্রিগেডিয়ার বানাই দিতে পারবেন না। এটা তো হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রফেশনালিজমে আপনার আস্তে 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 ধাপে ধাপে সিনিয়রিটির ভিত্তিতে অফিসাররা হয়। তো আপনার পূর্ববঙ্গের শিক্ষা, আমরা জানি যে শিক্ষায় এত বেশি পিছিয়ে পূর্ববঙ্গের বাঙালি মুসলমান, শিক্ষার হার এত বেশি কম। আমরা জানি যে হিন্দুরা 21 সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করার পরও সিংহভাগ চাকরি পেয়েছে সব হিন্দুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময়। তারপরে 47-এ যখন দেশভাগ হলো তখন শিক্ষিত হিন্দুরা, হিন্দু প্রফেসররা চলে যাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সব জায়গায় এগুলো সিনিয়র জায়গা পশ্চিম পাকিস্তান থেকে আসছে আমাদের এখানে, মানে সেকেন্ড থার্ড জেনারেশনের লোকজন, মানে গ্রেডের স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। আবার হোয়াইট টিচার এনে সেই শূন্যতা পূরণেরও চেষ্টা করা হয়েছে যেন কলকাতা থেকে আমরা পিছিয়ে না যাই। তার মানে আমরা এমন একটা ভূখণ্ডের উত্তরাধিকার, যে ভূখণ্ডে আপনার ভালো অফিসার নাই, সামরিক এবং বেসামরিক আমলা নাই, শিক্ষক নাই। আমরা যে হিন্দু পেশাজীবীরা যে দেশ ত্যাগ করলো, আপনার যে সংখ্যাটা বললাম যে হিন্দু পেশাজীবী যারা 12% চিকিৎসক, শিক্ষক, শিক্ষিত হিন্দু পেশাজীবী দেশ ত্যাগ করেছে। 38% ব্যবসায়ী, শিল্পপতি, তারা রিয়েল অর্থেই হচ্ছে ব্যবসায়ী। বিভিন্ন হাটের বড় ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী থেকে শুরু করে শিল্প উদ্যোক্তা, শিল্পী শ্রেণী যারা ব্যবসাকে কন্ট্রোল করত, তারা কিন্তু কলকাতায় চলে গেল। আমার গ্রামের একজন ব্যবসায়ী ছিলেন, তিনি কলকাতাতে তার কমলালয় স্টোর ছিল, এটা কলকাতা নিউ মার্কেটে। তার 178টা শুধু দরজা জানালা ছিল, এত বড় একটা স্টোর, সবাই চিনত। তারাও চলে গেল, তারাও আপনার 47-এর দেশভাগের পরপরই চলে গেল। তো এরকম বিপুল সংখ্যক লোকজন যখন চলে গেল, এটা খুবই ইন্টারেস্টিং। আমি যেখানে এখন আছি 47-এ আমাদের অবস্থাটা বলছি, এর পরের অবস্থাটা কিন্তু আমি আসছি, খুবই ইন্টারেস্টিং। তো এর পরবর্তীকালে কি হলো যে 47-এর ফলে এরা তো চলে যাচ্ছে, তো এরপরে কি হলো? এর আগে তো বাঙালি মুসলমানের একটা স্বপ্ন ছিল যে পাকিস্তান হবে, সেই পাকিস্তানে কোনো ধরনের শোষণ থাকবে না, বৈষম্য থাকবে না। এই স্বপ্ন তো তাদের ছিলই। তারা সামনে তাদের ইমিডিয়েট প্রতিপক্ষ হিসেবে দেখতো হিন্দু জমিদার, মহাজন, ব্যবসায়ী। তারা মনে করতো যে এরা চলে গেলে এই হিন্দু জমিদার, ব্যবসায়ী, মহাজন, শিক্ষক যারা হোক, যে টাইপের পেশাজীবী হোক, যে টাইপের ব্যবসায়ী হোক, এরা চলে গেলে আমরাই তো রাজা। স্যার এক্সকিউজ মি স্যার, 1 মিনিট আছে এই সেশনের আর কি।
নতুন আরেকটা সেশন করতে হবে। এটা কিসে দিছেন, গুগল মিটে না? মিটে স্যার 1 ঘন্টা এখন মানে নির্দিষ্ট করে দিছে আর কি। জি স্যার। বাড়াতো। আচ্ছা, তাহলে আপনারা কি এরপরে কন্টিনিউ করতে চান? আমি জি স্যার, কন্টিনিউ করতে চাই। নতুন লিংক দেন আলভি, আপনি জি নতুন স্যার। লিংক। ঠিক আছে স্যার, আমি লিংক তৈরি করছি। ঠিক আছে। তো এই যে বিপুল সংখ্যক মানুষের যে বিপুল আশাবাদ, এটা ছিল কল্পনার ফানুসের মতো। আসলে বাস্তবতাটা ছিল একটু ভিন্ন ধরনের। যে হুট করে তারা দেখলো যে আপনার খুবই স্বাভাবিক ব্যাপার, যে হুট করে তারা দেখলো যে হিন্দুরা নাই, ঠিক আছে, কিন্তু হিন্দুরা যে যে পজিশনে ছিলেন, রাতারাতি সেই সব জায়গায় মুসলমানরা, বাঙালি মুসলমানরা না বসে অন্য কেউ বসে গেছে। আমি আসছি, সেই পয়েন্টে আসছি। তার আগে একটু দেশভাগের সময় আমাদের পুঁজির কি অবস্থা ছিল সেটা বলি। এটা না বললে পরের অংশটা যুক্ত করা সম্ভব হবে না। পুঁজিটা হচ্ছে এরকম যে পশ্চিম পাকিস্তানে যারা গেলেন, মুহাজির মুসলমানরা গেলেন ইউপি থেকে, বোম্বে থেকে, মাদ্রাজ থেকে, কাথিয়াবাদ থেকে, যারা পশ্চিম পাকিস্তানে গেলেন সবাই মোটামুটি টাকা নিয়ে যেতে পারলেন। আপনারা একটা জিনিস চিন্তা করেন যে বিপুল সংখ্যক মানুষ দেশ ত্যাগ করেছে, এমনকি এখনো যেসব মানুষ বাস্তুভিটা থেকে উদ্বাস্তু হয়, যেমন রোহিঙ্গা মুসলমানরা হয়েছে, তারপরে অংশত বিভিন্ন জায়গা থেকে যেসব বাস্তুভিটা ছেড়ে যেতে বাধ্য হয়, তারা সাথে কি নিয়ে যেতে পারে? সাথে কি আপনার ভারী কিছু বহন করে? ভারী কিছু বহন করে না, হয়তো স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা, যতটা পারে এগুলোই নিয়ে যায়, যেটা বহন করা যায়। একই ঘটনা ঘটলো যে পাঞ্জাব থেকে, ইউপি থেকে, বোম্বে থেকে, মধ্য ভারত থেকে যেসব মুসলিম ওই দিকে যোগদান করলেন, পশ্চিম পাকিস্তানে গেলেন, সব হচ্ছে আসে যাদের কাছে টাকা পয়সা আছে, সম্পদশালী লোকজন। আমাদের এখানে উল্টোটা হলো, হিন্দুরা আমাদের পূর্ববঙ্গ থেকে অনেকে চলে গেলেন। এর মধ্যে তো ধরেন জমিদাররা কলকাতাতে থাকতোই, জমিদারদের পূর্ববঙ্গে জমিদারি ছিল, অধিকাংশ জমিদার কলকাতাতে থাকতেন। কিন্তু যেসব পেশাজীবীদের কথা বলছি, বা ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, বা একটু বড় শিল্পপতি, তারা অনেকেই পূর্ববঙ্গে থাকতেন। শিক্ষক, চিকিৎসক, পেশাজীবী, আপনারা দেখবেন প্রায় সব স্কুলের হেড টিচার বা টিচাররা ছিল হিন্দু। এরকম বিপুল সংখ্যক হিন্দু পেশাজীবী ওপাশে চলে গেলেন, বা যাদের টাকা পয়সা একটু আছে তারা ওপাশে চলে গেলেন, তারা কলকাতাতে গিয়ে থাকলেন, বা ওখানে নতুন করে তারা আবাস নির্মাণ করলেন। প্রতি তুলনায় যেসব মুসলিমরা আসলো, পশ্চিমবঙ্গ, বিহার, এইসব জায়গা থেকে যেসব মুসলিমরা আসলো, তারা অপেক্ষাকৃত দরিদ্র, অত অ্যাডভান্স সোসাইটির লোক না। বিশেষ করে বিহার থেকে যারা এসেছে, অধিকাংশ দাঙ্গায় পীড়িত হয়ে, বাধ্য হয়ে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, দাঙ্গা পীড়িত হয়ে তারাই বেশি এসেছে। তো দুই উইংয়ে, পাকিস্তানের দুই উইংয়ে পুঁজির প্রবাহ দুই রকম হলো। এই ব্যাপারে আপনার রওনক জাহান, বদরুদ্দিন উমর, তারপরে আয়েশা জালাল, এই টাইপের নাম করা সব গবেষক সবাই এই ব্যাপারে একমত যে পুঁজির প্রবাহ, নগদ টাকার প্রবাহ, এগুলো পশ্চিম পাকিস্তানে বেশি চলে গেল, এবং পূর্ব পাকিস্তানে আসলো অপেক্ষাকৃত যাদের পুঁজি নাই, দরিদ্র শ্রেণীর লোকজন। তো এখন টাকা যদি কারোর কাছে থাকে, একটা নতুন রাষ্ট্র, তো সে টাকাটা তো বিনিয়োগ করবে।
ধরুন আমার কাছে কয়েক কোটি টাকা আছে, আমি সেই টাকাটা দেখলাম যে একটা লাভজনক জায়গায় বিনিয়োগ করবে, সেটা জমি কেনা হোক, বাড়ি করা হোক, ইন্ডাস্ট্রি করা হোক, এটা তো হচ্ছে পুঁজির ধর্ম। টাকাটা নিয়ে কেউ ঘরে ফেলে রাখবে না। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, পশ্চিম পাকিস্তানে যে করাচির কথা বললাম, সেখানে বিমানবন্দর এবং সমুদ্র বন্দর ছিল এবং সেটা রাজধানী হলো। এটার ফলে রাজধানীর যে সুযোগ সুবিধা সেটা পশ্চিম পাকিস্তানে। এখন পূর্ববঙ্গের ঢাকার কেউ যদি বলে যে আমি রাজধানীতে যাব, সেটা সময় এবং টাকা পয়সা দুটোরই সংস্থান হওয়া দরকার, নইলে সে রাজধানীতে যেতে পারবে না। এটা একটা বাস্তব সমস্যা। করাচিতে রাজধানী হয়, পশ্চিম পাকিস্তানিরা ন্যাচারাল সুবিধা পেয়ে গেল। তারপরে সেখানে গেছে যাদের কাছে নগদ টাকা আছে, যারা পুঁজি বিনিয়োগ করতে পারে, তারা সেখানে বিনিয়োগ করলো। আমাদের অবস্থাটা কি? আমাদের কোনো সমুদ্র বন্দর নাই, আমাদের বিমানবন্দর নাই। অবিশ্বাস্য হলেও সত্য, 1947 সালে আমাদের ঢাকা শহরে 2 বা 2.5 কিলোমিটার, আমি কত কিলোমিটার আমার খেয়াল নেই, আমি পড়েছি তাজ হাশমির বইতে পড়েছি যে পাকা রাস্তা, আধা পাকা রাস্তা ছিল, খুবই অল্প। এবং রমনার কাছে একটি মাত্র তেলের পাম্প ছিল, যেটা আপনার যে তেল আমরা গাড়ি চালাই আর কি, একটা মাত্র তেলের পাম্প টোটাল ঢাকা শহরে। 2 কিলোমিটার বা 1.5 কিলোমিটার, খুবই অল্প। সদরঘাট থেকে এই দিকে আসতে আধা পাকা রাস্তা, মানে ইট বিছানো রাস্তা, কোনো পিচের রাস্তা নাই। এই হচ্ছে পূর্ববঙ্গের অবস্থা। তো বিনিয়োগটা কোথায় হবে? স্বাভাবিকভাবে যেখানে অবকাঠামোগত সুবিধা আছে, বন্দর রয়েছে, বিমানবন্দর রয়েছে, এমনকি রাজধানী হয়েছে, সেখানে বিনিয়োগের প্রবাহটা চলে গেল। এমনকি পৃথিবীর 80% পার্ট তৎকালীন সময়ে বাংলাদেশে প্রোডাক্ট হতো, এই উৎপাদন হতো আমাদের এই পূর্ববঙ্গে। পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের কলকাতাকে কেন্দ্র করে সব পাটকল ছিল। দেশ ভাগের ফলে পাটকলগুলো সব পশ্চিমবঙ্গের ভাগে বা ইন্ডিয়ার ভাগে পড়ে গেল, পূর্ববঙ্গে একটা পাটকল নাই। তো যে পাটটা প্রতি বছর উৎপাদন হচ্ছে, সেই পাটটার সাথে সাথে কোথায় যাবে? সেই পাটটা স্বাভাবিকভাবে যেখানে আপনার অবকাঠামোগত সুবিধা আছে সেখানে যাবে। পশ্চিম পাকিস্তানে বন্দর আছে, সেখানে গেল, সেখান থেকে এটা বাইরে রপ্তানি হচ্ছে, অথবা সেখানকার পাটকলে এটা প্রসেস হচ্ছে। আমাদের পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে পরে পাটকলটা হলো 1950 সালে, আদমজি পাটকল প্রথম পাটকল হলো। আপনারা এইগুলো সব কেয়ারফুলি পড়বেন। যত ইন্ডাস্ট্রি, চিনি কল, পাটকল, বস্ত্রকল, যত কিছু, সবকিছু পাকিস্তান আমলে হয়েছে। একটাও 47-এর আগে না, সবগুলো হয়েছে সেই সময়। 47-এর আগে একটা ইন্ডাস্ট্রি এখানে পাবেন না যেগুলো হয়েছিল, এগুলো সব 47-এর পরে। এমনকি পাটকলটা হলো 1950 সালে। তো পুঁজির ধর্ম হচ্ছে যেখানে পুঁজি আছে, অবকাঠামো আছে, সেখানে পুঁজি চলে যাবে একটা রাষ্ট্রের মধ্যে। আর একটা কথা আপনাদের বলি, আপনাদের তো এখন আপনারা অনেক সচেতন। আপনার বিহারের ইকোনমিক ক্যাপাসিটি এবং পশ্চিমবঙ্গের ইকোনমিক ক্যাপাসিটি কি এক জিনিস? বিহারে যে পরিমাণ টাকা বরাদ্দ হয়, মহারাষ্ট্রে কি একই রকম টাকা বরাদ্দ হয়? বা ইউপিতে যেরকম টাকা বরাদ্দ হয়, সেটা আপনার মিজোরামে কি একই রকম টাকা বরাদ্দ হয়? অথবা আসেন আমার বাংলাদেশের ভিতরে আসি, আপনার চিটাগাং সিটি কর্পোরেশনের বাজেট আর খুলনা সিটি কর্পোরেশনের বাজেট কি এক? অথবা রংপুর সিটি কর্পোরেশনের বাজেট সিলেট সিটি কর্পোরেশনের বাজেটের সাথে কি মিলাতে পারবেন? তাহলে আপনি তখন বৈষম্য তত্ত্ব বলবেন যে আমরা হচ্ছে উত্তরবঙ্গের মানুষ, আমাদেরকে ঢাকা আমাদের টাকা পয়সা দেয় না, লুটে পুটে খায়। তারপরে আবার বলবেন যে আমরা হচ্ছে সিলেটি, সবচাইতে বেশি রেভিনিউ পাঠাই, আমরা ঢাকা বিমানবন্দরে পড়লে আমাদের সাথে যাচ্ছে তাই আচরণ করা হয়, আমরা সিলেটি বলে। হ্যাঁ, তারপরে বলবে যে এটা সবচাইতে বেশি প্রবাসী টাকা পাঠায় আমরা সিলেটিরা, কিন্তু সবচাইতে বড় সুবিধা পাই চাটগাইয়া এবং ঢাকাইয়ারা। আমরা কি এইসব বক্তব্য একটা রাষ্ট্রের মধ্যে বলি? বলি না।
বলি না এই কারণে যে আমরা হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে আছি। একটা রাষ্ট্রের মধ্যে ইনভেস্টমেন্টটা ডিপেন্ড করে তার ভৌগোলিক অবস্থান, বিভিন্ন স্থাপনার অবস্থান, সেগুলো লাগানোর ক্যাপাসিটি। চিটাগাং বন্দরের মতো বন্দর সুবিধা কি আপনার সিলেট দিতে পারবে? পারবে না। বা রংপুর দিতে পারবে? পারবে না। এটা হচ্ছে বেসিক, যে আপনার ইনভেস্টমেন্টের জন্য অনেক কিছুর সমন্বয় হতে হয়। ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে ফার্স্ট, যোগাযোগ ব্যবস্থা কেমন, কার কার সাথে দ্রুত যোগাযোগ করা যায়, তারপরে সেখানে আবহাওয়া কতটা সুইটেবল, ভূমিরূপ কেমন, যদি সেখানে
প্রায় বন্যা হয় অথবা পানির স্বল্পতা থাকে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল যে বর্জ্যগুলো সেগুলো কোথায় যাবে, গ্যাসের অ্যাভেলেবল মানে জ্বালানির অ্যাভেলেবল ব্যবস্থা আছে কিনা, শিপমেন্টটা দ্রুত করা যায় কিনা, হ্যাঁ, এরকম নানা বিষয় আপনার ইনভেস্টমেন্টের সাথে যুক্ত। আপনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে প্রথমেই চিন্তা করবেন আপনার শিপমেন্ট করতে কত খরচ হবে, কত দূর যাওয়া লাগবে, আপনি যে জিনিস আমদানি করবেন কত দ্রুত আমি ভোক্তার কাছে পৌঁছাতে পারবো। তার মানে এটা হচ্ছে টোটালি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপরে নির্ভরশীল। তো পশ্চিম পাকিস্তানে যে বিনিয়োগ বাড়লো, প্রথম থেকে যে বিনিয়োগটা হলো, এই পরিবেশ পূর্ব পাকিস্তানে ছিল না। এই পরিবেশের জন্য আমাদের আরো 10টি বছর অপেক্ষা করতে হয়েছিল। এটা আমি আরো ডিটেইল আসবো, এরপরে যে ক্লাসগুলো হবে সেগুলোতে আমি এই বিষয়গুলো আসবো, কখন আসলো, কখন এই ডেভেলপমেন্টটা হলো। আমি যেটা বলছি যে ইমিডিয়েটলি পূর্ববঙ্গের লোকজন এই সমস্যাগুলো ফেস করলো। 47 সালে দেশ ভাগ হলো, 48 সালে এসে দেখা গেল যে আমাদের উৎপাদিত পাট কোথায় যাবে কোনো গ্যারান্টি নাই, কোনো কিছু পাওয়া যাচ্ছে না, পাটের দাম পড়ে গেল, র্যাপিডলি পড়ে গেল। পাটের দাম পড়ে গেলে তো আমাদের কৃষকদের অবস্থা কি হবে? এখানে দুর্ভিক্ষের মতো, আবার চরম অব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য সংকটও হলো, দুর্ভিক্ষের মতো একটা পরিস্থিতি হলো 47। ভাষার চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের পেটে ভাত ছিল না। যে প্রথমেই তারা একটা হোঁচট খেলো, যেখানে বলা হতো বক্তৃতায় যে দুধের নহর বইয়ে যাবে, শান্তির সুবাতাস বইয়ে যাবে, এরকম শান্তি মনে হবে যেন ভেস্তের শান্তি, এরকম ভাবে বক্তৃতা করতো মুসলিম লীগ লিডাররা। কিন্তু 47-এ দেশ ভাগ হওয়ার পরে ইমিডিয়েটলি তারা ফিল করলো যে আসলে এগুলো তো কিছুই না, আমরা আমাদের পাট উৎপাদন করে দাম পাচ্ছি না। দাম পাবে কি করে? কারণ কোনো পাটকল এখানে নাই, কোনো বন্দর নাই, বিমানবন্দর নাই, তো পাটটা বাইরে পাঠাবে কি করে? রাতারাতি এগুলো তৈরি করতে হলো। 47-48 সাল নাগাদ, 49 সাল নাগাদ তারা ব্যবস্থা করলো যে এটা করাচিতে পাঠাইতে হবে। তারপরে করাচি বন্দরের মাধ্যমে এটা বিদেশে পাঠানো, মানে অন্যান্য ইউরোপীয় দেশ, বিভিন্ন জায়গায় পাঠানো। তো এই যে প্রসেসটা, কোনো কিছুই তো রাতারাতি হয় না। 50-এ পাটকল হওয়ার পরে 51-52 সালে আমি পরিসংখ্যান দেখছি, আপনাদেরকে শেয়ার করতে পারবো যে 51-52 সাল নাগাদ আপনার পাটের দামটা আস্তে আস্তে উঠতেছে। মানে 50-এ আদর যে পাটকল হলো, পাট একটা বিশাল ভূমিকা রেখেছে পূর্ববঙ্গের কৃষকের সন্তানদের এডুকেটেড করার পিছনে। সেই পর্বটা আমরা পরে বলি। আমরা যেহেতু 47-এর সেই মাহেন্দ্র খন নিয়ে কথা বলছি, সেই বিন্দুতেই থাকি, আর বেশিক্ষণ নিব না, অনেক রাত হয়েছে। তো যে বাঙালি মুসলমান খুব ভিতর থেকে চাইতো যে না আমরা পাকিস্তান হাসিল করে মানে ছাড়বো, 47-এর দেশ ভাগ হওয়ার পরে তারা দেখলো যে আর তো হিন্দু তো কোথাও নাই। যে হিন্দুরা ছিল হচ্ছে জমিদার, মহাজন, দোকানদার, ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, কোথাও কোনো হিন্দু দেখতেছি না। কিন্তু রাতারাতি দেখা গেল যে অবাঙালি মুসলমানরা সেই সব জায়গায় বসেছে। এসডিও, সাব ডিভিশন অফিসার যারা ছিল, সেখানে দেখা যাচ্ছে একজন অবাঙালি পশ্চিম পাকিস্তানে বসে আছে। তারপরে বড় ব্যবসায়ী দেখা যাচ্ছে যে বাংলা ভাষাভাষী না, তারা হচ্ছে অবাঙালি, তারা এসে বড় বড় ব্যবসা জাকিয়ে বসছে। ঢাকাতে বড় বড় ব্যবসা তারা নিয়ন্ত্রণ করছে। এই যে অবস্থাটা, তারপরে সরকারি অফিসে যায়, সামরিক বেসামরিক সব আমলা, দেখা যায় যে উচ্চপদস্থ সবই হচ্ছে অবাঙালি। আর আমি তো বললাম পলিটিক্যালি কোনো কথা বলার মতো মুসলিম লীগ লিডার নাই, তাদেরকে কেউ গুনেও না। পাকিস্তানের যে সেন্ট্রাল মুসলিম লীগ তারা গুনে না, আমলাতন্ত্রের এখানে যারা আছে তারাও গুনে না, তারা হচ্ছে অবাঙালি, তারা এখানকার বাঙালিদের চিনেই না। তাহলে কি হলো? তাহলে পরিস্থিতিটা এরকম দাঁড়ালো যে হঠাৎ করে তারা দেখলো শোষিতের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। যেখানে হিন্দু শোষিত হতো, হিন্দুদের দ্বারা শোষিত হতো, খুব দ্রুতই তারা দেখলো
এরা হচ্ছে অবাঙালি মুসলমান, তাদের দ্বারা তারা শোষিত হচ্ছে, তাদের দ্বারা তারা শাসিত হচ্ছে সামরিক এবং বেসামরিক ভাবে এবং পুঁজি দ্বারা। পুঁজিপতি হচ্ছে অবাঙালি। তারা এখানে একটা হিসেব আপনারা খুব কেয়ারফুলি দেখবেন, তারা যে হিন্দুদের বিরোধিতাটা করলো সেটা কিন্তু ক্লাস হিসেবে না, তারা দেখলো ধর্মীয় হিসেবে। হিন্দু মহাজন এবং জমিদার শ্রেণী যাদের বিরুদ্ধে তারা মনে করেছিল তারা এই দেশ ত্যাগ করলে তারাই স্বাধীন হবে, কিন্তু সব হিন্দু এবং জমিদার তো শোষক ছিল না, তারাও তো জমিদার, সাধারণ হিন্দুরাও তো জমিদার এবং আপনার মহাজন দ্বারা তারাও তো শোষিত হয়েছে। এই পার্থক্যটা আপনারা বুঝবেন, এই পার্থক্যটা করা হলো না, করা হয়নি 40-এর দশকে। বলছে যে হিন্দু মানেই হচ্ছে শোষক, আসলে তো হিন্দু মানেই শোষক না। এরপরে যারা আসলো ওই 40-এর দশকেও তো মুসলমান জমিদার ছিল, তাদেরকে কিন্তু প্রতিপক্ষ বানানো, তারা সংখ্যায় কম থাকলেও তারা কিন্তু প্রতিপক্ষ না। কিন্তু হিন্দুরা চলে যাওয়ার ফলে দেখলো যে অবাঙালি মুসলমান সেই হিন্দু জমিদার মহাজনদের জায়গা করে নিচ্ছে, বড় বড় ব্যবসা, বড় বড় ইন্ডাস্ট্রি তাদের দখলে চলে যাচ্ছে, বড় বড় চাকরি, উচ্চপদস্থ চাকরি। ওই যে সুবিধাটা পেয়েছে পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবিদের, যে বাই বর্ন যে সুবিধাটা পেয়েছে, তারা একটা নতুন রাষ্ট্রে আপনি একজন হঠাৎ করে গ্রাজুয়েট স্টুডেন্টকে ধরে সরাসরি সেক্রেটারি পদে বসাতে পারবেন না। তার মানে পাকিস্তান রাষ্ট্রের সূচনা থেকে এক ধরনের বৈষম্য দিয়েই শুরু হয়। এই বৈষম্যটা কোনোভাবে পাকিস্তান রাষ্ট্রে সৃষ্ট নয়। পাকিস্তান রাষ্ট্রের যেদিন জন্ম হলো সেই দিন অনেকগুলো বৈষম্য নিয়ে এই রাষ্ট্রের সূচনা পর্বটা শুরু হয়েছিল, যেগুলো বলা যায় যে এই রাষ্ট্রের জিনের মধ্যে, এই রাষ্ট্রের কলকবজার মধ্যে, জন্মের মধ্যে এই বৈষম্যগুলো ছিল। এটা নির্দিষ্ট কোনো শ্রেণী জন্ম দেয় নাই, এটা এগুলো আসলে উত্তরাধিকার সূত্রেই ছিল। এটা নিয়ে যে রাষ্ট্রের জন্ম হলো, আমরা যে রাষ্ট্রের উত্তরাধিকার হলাম, সেটা কিন্তু এই বৈষম্যেরই উত্তরাধিকার পরবর্তীকালে ধীরে ধীরে হলো। তো একটা কথা তো ঠিক যে যে জনগোষ্ঠীর বিরুদ্ধে জেহাদ সৃষ্টি করে আপনার ধর্মীয়ভাবে যে জনগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়িয়ে বাঙালি মুসলমান পাকিস্তান মুভমেন্ট করলো, সেই হিন্দু জনগোষ্ঠী তো অনেক অ্যাডভান্স ছিল। অন্তত টোটাল ইংরেজ শাসন আমলের প্রত্যেকটা দশকে হিন্দু জনগোষ্ঠী ডেভেলপ করেছে, আর বাঙালি মুসলমান জনগোষ্ঠী ক্রমাগত পিছিয়ে গিয়েছে। আমি কিছুটা বলার চেষ্টা করেছি 1921 সালের পরে বাঙালি মুসলমান কিছুটা শিক্ষিত হওয়ার চেষ্টা করেছে, আস্তে আস্তে তাদের অবস্থাটা বাড়ছিল। 40-এর দশকে সেখানে একটু জোয়ার লাগে। 47-এ এসে যখন দেশভাগ হলো তখনও কিন্তু বাঙালি মুসলমান রেডি না। আমরা যদি বলি যে ওই যে একজন বলার চেষ্টা করেছে যে ওইটা না হয়ে আমরা যদি স্বাধীন থাকতাম, আরে স্বাধীন থাকার জন্য একটা শিক্ষিত আমলা মধ্যবিত্ত শ্রেণীর দরকার হয়। 47-এ পূর্ববঙ্গে বাঙালি মুসলমানের এই ক্যাপাসিটি ছিল না। 1971 সালে এই শিক্ষিত বাঙালি মধ্যবিত্তই কিন্তু পাকিস্তানে জন্ম দিয়েছে। তো আমরা একেবারে 47-এর এই সূচনা বিন্দুটা বোঝার চেষ্টা করলাম, এটাকে বেস করে আমরা এগোবো। এখানে অর্থনৈতিক বৈষম্য কেমন ছিল, কিভাবে বাঙালি জাতীয়তাবাদের উত্থান হলো, কিভাবে এই বাঙালিরাই, শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরাই বাংলাদেশ মুভমেন্টে অংশ নিল, কিভাবে দেশ স্বাধীন হলো, এগুলো আমরা পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনা করব। কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যদি অনেক রাত হয়ে গেছে সরি। যে কারোর কোনো প্রশ্ন আছে? স্যার আমি আপনার কাছে জানতে চাই স্যার 1971-এর আগে 1952 থেকে স্যার আমি স্যার জুলফিকার ইনাম বলছি। জুলফিকার ইনাম, আপনার এখানে হুমায়ুন ও স্যার এটা আইডি মিসম্যাচিং এর জন্য হয়েছে স্যার, গুগল আইডি মিসম্যাচিং এর জন্য হয়েছে।
স্যার 1971-এ তো আমরা বাংলাদেশ স্বাধীনতা পেয়েই গেলাম, কিন্তু স্যার বাংলাদেশের স্বাধীনতার মানে পরোক্ষ সহযোগিতা রেখেছে ভারত, বা প্রত্যক্ষ সহযোগিতা রেখেছে তারা দাবি করে, ইদানিংকার কথাবার্তা শোনা যায় মোদী সরকারের কাছে। তো আজকে স্যার একজন বিশ্লেষকের কাছে শুনলাম যে পাকিস্তান ভেঙে বাংলাদেশ আলাদা করার পিছনে ভারতের এত মানে উৎসাহ উদ্দীপনা, অথচ ভারত থেকে সেভেন সিস্টার থেকে শুরু করে মিজোরাম, তারপরে আরো অনেকগুলো রাষ্ট্র স্যার তারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে বাংলাদেশের অনেক আগে থেকে। তো ভারত কেন তাদেরকে স্বাধীনতা দিচ্ছে না? আমি স্যার এই বিষয়ে একটু শুনলাম, তো স্যার এই বিষয়ে আপনার কাছে একটু শুনতে চাই 2-3 মিনিট। থ্যাংক ইউ স্যার। কি বলবো বলেন, আমার চাইতে আপনারা জানেন ভালো। এটা এটা আপনারা ভালো জানেন। আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হতাম, আমি ট্রেনিং দিয়ে আমাদের সোলজারদের পাঠিয়ে দিতাম যে ওইখানে মুভমেন্ট করো, যেটা ইন্ডিয়া করে। আমি আমার গোয়েন্দা সংস্থা শক্তিশালী করে তাদেরকে বলতাম যে তোমরা ওদেরকে ব্যস্ত রাখো, তাহলে ওরা বাংলাদেশকে ডিস্টার্ব করতে পারতো না। আমরা প্রতিনিয়ত ডিফেন্সিভ খেলতে খেলতে, আর আমাদের মধ্যে তো প্রচুর জাতীয় বেঈমান আছে, হ্যাঁ, যারা হচ্ছে দিল্লির সেবাদাস। তো এরকম আমরা দেখছি যে ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ শতকেও দিল্লির দালাল ছিল। এখনো দিল্লির বহু লোক, এই বাংলাদেশে বহু লোক দালাল আছে। হ্যাঁ, আমরা দেশকে আসলে ওইভাবে ভালোবাসি না। দেশের প্রতি ভালোবাসা আছে আসলে অবিশ্বাস্য হলেও সত্য। এটা হচ্ছে শুধু পলিটিক্সে আছে। আমার পাওয়ার আছে, আমি দেশকে ভালোবাসি। আমি যেভাবে বয়ান তৈরি করব আপনারা সেভাবেই চিন্তা করবেন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আজ পর্যন্ত বাইরের রাষ্ট্রে এখনো পর্যন্ত, রাষ্ট্রের 50 বছর হওয়ার পরও এখনো শক্তিশালী না। অথচ আমরা দেশের মধ্যে আলোচনা শুনি অমুক অমুক রয়ের এজেন্ট, অমুক অমুক এর এজেন্ট, তার এজেন্ট, এই সিআইএ, এই নানা রকম ইয়ে। আমরা কি আসলে দেশপ্রেমিক? আমরা কি আসলে একটা স্বাধীন রাষ্ট্র চালানোর ক্যাপাসিটি রাখি? আমার মনে হয় না। আমি খুবই হতাশ যে আমরা আসলে স্বাধীনতা যোগ্যই না। আমরা আসলে দালাল হওয়ার জন্য, কারো তাবেদারি করার জন্য এই রাষ্ট্রের জন্ম দিয়েছি। হ্যাঁ, তো এই কথা ইন্ডিয়াতে কেউ বলবে না, একটা নাগরিক বলবে না যে অমুক পাকিস্তানের দালাল। ইন্ডিয়াতে কেউ বলবে না, এমনকি পাকিস্তানেও কেউ এই শব্দ বলতে পারবে না যে অমুক ইন্ডিয়ার দালাল। কিন্তু বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষ ইন্ডিয়ার দালালি করে এবং দাসত্ব করে, একেবারে দাসত্ব করে। ইন্ডিয়া যেভাবে চিন্তা করে, ইন্ডিয়া যেভাবে খায়, ইন্ডিয়া কিভাবে চলে, এগুলো আমরা দাসত্ব করি ইন্ডিয়ার। এরকম একটা বিপুল সংখ্যক লোক আছে। এটা দেখে আমার মনে হয় যে আমাদের স্বাধীনতাটাও ক্ষণস্থায়ী। সুলতানি আমলের পর থেকে বারবার দিল্লির আধিপত্য এখানে বিস্তার হয়েছে। বিগত 15 বছরে আপনার পরোক্ষভাবে ইন্ডিয়ার শাসন চলেছে। এমন হতে পারে আমাদের জীবনদের সাথে দেখে যেতে হতে পারে প্রত্যক্ষভাবে ইন্ডিয়ার শাসন চালু হয়ে গেছে। তো এটা মোকাবেলা করতে গিয়ে আমাদের উচিত সেভেন সিস্টার্সে সিরিয়াসলি আমাদের যেসব ইয়াং দেশপ্রেমিক আছে ট্রেনিং দিয়ে ভিতরে পাঠিয়ে দেওয়া উচিত। এটা হচ্ছে আমি পার্সোনালি ফিল করি। আমি রাষ্ট্রপতি হলে সিদ্ধান্ত গ্রহণে আমি যদি থাকতাম, আমি বলতাম যে অ্যাটাকিং ইজ দ্য বেস্ট পলিসি। তাদেরকে ওইদিকে ব্যস্ত রাখো, তারপরে তোরা বাংলাদেশের ব্যাপারে তাকাস। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা আপনারা পাবলিকলি বলতে পারেন, আমি এই ধরনের কথা বলছি, কোনো অসুবিধা নাই। আর খুবই আছে এটা খুবই স্যার ভালো, মানে আপনি যেটা বলছেন, আমরা উই উইশ আমাদের প্রেসিডেন্ট এরকম হোক, মানে সামনে যে এরকম হবে ইনশাআল্লাহ। যেটা ছাড়া আমাদের জীবনদের সাথে দেখতে হবে যে ইন্ডিয়ানরা আমাদের দেশ দখল করে ফেলছে এবং সরাসরি দেখিয়েছে। শেখ হাসিনা তো চাইছিল যেন ইন্ডিয়ার হস্তক্ষেপ সরাসরি হোক। এই জন্য স্যার আমাদের পররাষ্ট্রনীতি তো সমস্যা স্যার। আমাদের যে 72 সংবিধানের পররাষ্ট্রনীতি, সেখানে যে অবস্থা আছে, আমরা সবার জন্য বন্ধুত্ব রাখবো, অন্যান্য দেশের আপনার কি বলে ভৌগোলিক অখণ্ডতা, এই বিষয়গুলো নিয়ে আমরা নাক গলাবো না। কারণ আমি বলি শুনেন, ইন্ডিয়া তো জোট নিরপেক্ষ নীতি ফলো করে। ইন্ডিয়ার ফরেন পলিসির মেইন জায়গা হচ্ছে জোট নিরপেক্ষতা। হ্যাঁ, তো জোট নিরপেক্ষ থেকে তারা কি করছে? তারা কি জোট নিরপেক্ষ আছে? আপনি ফরেন পলিসিতে আপনি ভালো ভালো কথা লিখেন, কিন্তু আমার স্ট্র্যাটেজির ক্ষেত্রে রাষ্ট্রের এক্সিস্টেন্সের প্রশ্নে আমি কেন আপোষ করব? ইন্ডিয়া কি আপোষ করছে?
ইন্ডিয়া নির্লজ্জভাবে কাশ্মীর দখল করে আছে। আমরা প্রতিবাদ করেছি যে কাশ্মীরে আপনারা নিষ্পেষণ চালাচ্ছেন। আমরা ঝাড়খণ্ডের লোকদের ব্যাপারে কি আমরা কখনো কথা বলেছি যে সেখানে দমন পীড়ন চালানো হচ্ছে, সেখানে বিপুল সংখ্যক মাওবাদীদের বিনা বিচারে গুলি করে মেরে ফেলা হচ্ছে? আমরা তো এই কথাগুলো বলি নাই, সরকারি পর্যায়ে বলি নাই। আজকে শেখ হাসিনা ইন্ডিয়াতে থেকে এখন যেভাবে দিল্লিতে থেকে, এটা ওই ত্রয়োদশ শতকেও দেখা গেছে যে আলী মার্দান খুলজি দিল্লি সুলতান কুতুবুদ্দিন আইবককে বলেছে যে তুমি গিয়ে বাংলা দখল করে নাও। এই একবিংশ শতকে এসেও, এই 2024 সালে এসেও আমরা দেখছি শেখ হাসিনা একই কাজ করছে। আবার তার বিপুল সংখ্যক ফলোয়ার বাংলাদেশে আছে যে না, হাসিনা ঠিকই আছে। অবিশ্বাস্য ব্যাপার, এই দেশ টেকানো খুবই কঠিন ব্যাপার। এত বিপুল বেঈমানদের নিয়ে দেশ টেকানো খুবই কঠিন ব্যাপার। আমাদের সিদ্ধান্তে আসা উচিত। আমাদের অ্যাটাকিং ইজ দ্য বেস্ট পলিসি। ইন্ডিয়াকে হস্টাইল করার জন্য আমাদের ইয়াং দেশপ্রেমিক, আমি 18-20 বছরের থাকলে আমি সেই ট্রেনিংয়ে যেতাম, তাদেরকে অন্তর্ভুক্ত করা উচিত এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত এবং উঁচু মানের সামরিক ইকুইপমেন্ট দিয়ে অভ্যন্তরীণভাবে আমাদের ইকুইপড হওয়া উচিত, নইলে এই দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা কঠিন হবে। তো আপনারা সবাই ভালো থাকেন, কালকে আবার কথা হবে। রাত অনেক হয়েছে, আমি তো 10টার সময় ঘুমিয়ে যাই। হ্যাঁ, স্যার তো